মোবাইল ব্যাংকিং কার্যক্রমকে ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়ছে প্রতারণার জাল, বাড়ছে গ্রাহক হয়রানি, লেনদেনে সচেতন হওয়ার পরামর্শ। চলার পথে হেডফোন ব্যবহারে বাড়ছে সড়ক দুর্ঘটনা, শারীরিক ও মানসিক বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা, নিয়ম মেনে ব্যবহারের পরামর্শ গবেষকদের। খুলনা ও ফরিদপুর অঞ্চলে 11 জেলায় সকাল থেকে চলছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। সব ধরনের যান চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি। পঞ্চম দফা নির্বাচনে চট্টগ্রাম অঞ্চলে 178টি ইউনিয়নের 1300 কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, পর্যাপ্ত পুলিশ ফোর্স না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কা। এবং পুড়িয়ে ফেলার 4 মাসেও কোনো ধরনের সহায়তা পায়নি ব্রাহ্মণবাড়িয়ার সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কার্যক্রম। সময় সংবাদের সঙ্গে রয়েছে আমি তরিকুল ইসলাম সৌরভ। বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠানের মোবাইল ব্যাংকিং কার্যক্রমকে ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়েছে প্রতারণার জাল, গড়ে উঠেছে নানা সিন্ডিকেট। এতে বাড়ছে গ্রাহক হয়রানি। এ অবস্থায় অর্থ লেনদেনে গ্রাহকদের আরও সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। পুলিশের বলছে, এ ধরনের চক্র ধরতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ব্যাংকে গিয়ে অর্থ আদান প্রদানের ঝামেলা এড়াতে প্রতিদিনই বাড়ছে বিভিন্ন ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহক। সে সঙ্গে পাল্লা দিয়ে সক্রিয় হয়ে উঠেছে বেশ কিছু প্রতারক চক্র। ফোন কল বা খুদে বার্তার মাধ্যমে অত্যন্ত সূক্ষ্ম কায়দায় গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এ চক্র। যে কোনো একটা বিকাশের দোকানে যে আপনার নিজের নাম্বারটা দিয়ে বলবেন এই নাম্বারে 3000 টাকা, যখন বলবে হ্যাঁ টাকাটা চলে গেছে তখন আপনি তখন আমাদের সার্জেন্ট পজিশনে এসে মোবাইলটা হাত নিয়ে বলবেন যে আমি টাকাটা ভরে ফেলেছি। শুধু গ্রাহকই নয়, এ ধরনের প্রতারক চক্রের হাত থেকে রেহাই পাচ্ছেন না বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার এজেন্টরাও। ভুয়া SMS দিয়ে ওদেরকে বলছে যে 1950 টাকা আরো বেশি দোকানদার হিসেবে আপনার কাছ থেকে চলে গেছে, এখন আপনি টাকাটা একটু দিয়ে দেন। আমরা মোবাইলেও মাঝে মাঝে এরকম মেসেজ আসে যে 15,000 টাকা আইছে, তো আমি দেখি হ্যাঁ মেসেজ আইছে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা নাই। টাকা পাঠাইছি, আবার হেরা মেসেজ দিয়ে বলে যে ডাবল হয়ে গেছে, এই টাকাটা আমাদের এমনি আবারই করে দেন। মানে বিভিন্ন প্রতারণায় শিকার হচ্ছে বেশিরভাগই মানুষ। তাই অর্থ লেনদেনে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিলেন মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের এই মুখপাত্র। এই ক্ষেত্রে আসলে সর্বপ্রথম যেটা জরুরি সেটা হচ্ছে গ্রাহকদের সচেতনতা। বিকাশের গ্রাহকদের ক্ষেত্রে বলবো তারা ইমিডিয়েটলি আমাদের 16247, যেটা আমাদের কাস্টমার কেয়ারের নাম্বার, সেখানে ফোন করে তার প্রতারণার বিষয়টি জানাবেন। অবশ্য এ ধরনের প্রতারক চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। যে ধরনের ক্রাইমের কথা আপনি বললেন এগুলো আমাদের নজরে আছে এবং এগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং গত কয়েকদিনে আমরা এ সংক্রান্তে কয়েকটা গ্রুপকে আমরা গ্রেপ্তারও করেছি এবং অনেক ভিকটিম আসতেছে, তারা এসে এই বিষয়গুলো শনাক্ত করতেছে যে এই অ্যামাউন্টটা বা এই বিষয়গুলো তারা করেছে। সো এটা একটা চলমান প্রক্রিয়া, আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশে মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহক প্রায় 3 কোটি, আর দৈনিক লেনদেনের পরিমাণ 600 কোটি টাকার বেশি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। চলার পথে হেডফোন ব্যবহারের কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এছাড়া দীর্ঘক্ষণ কানে হেডফোন লাগিয়ে গান শোনার কারণে বাড়ছে শারীরিক ও মানসিক বিভিন্ন রোগের আশঙ্কাও। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গবেষকরা বলছে, প্রযুক্তির নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে সবাইকে নিয়ম মেনে হেডফোন ব্যবহার করতে হবে। ফকুল শাহিনের রিপোর্ট। কানে হেডফোন, রেল লাইনের উপর দিয়ে খুব আনন্দেই হাঁটছেন অনেকে, কেউ আবার ব্যস্ত সড়ক পার হচ্ছেন হেডফোনে গান শুনতে শুনতে। বুয়েটের এআরআই ও রেলওয়ের জিআরপির তথ্য অনুযায়ী গত 5 বছরে হেডফোন ব্যবহারের ফলে রেলপথে প্রাণ হারিয়েছে প্রায় 5,500 মানুষ। এরপরও রাস্তা পারাপারের সময় কানে হেডফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে বলে জানায় এআরআই। বোরিং লাগে তো একা একা যেতে, তাই আসলে হেডফোনটা কানে দিয়ে যাওয়া আর স্বাভাবিক, হাঁটাটা ঠিক নয়। এটা আমার ভুল, এটা প্রত্যেকটা মানুষের ভুল, এটা করা উচিত না। বিশেষজ্ঞরা বলছেন, বেশি বিক্রির স্বার্থে প্রযুক্তির ক্ষতিকারক দিক সম্পর্কে সতর্ক করছে না কোনো কোম্পানি। এর ফলে প্রযুক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকেই। যারা বিক্রি করে তার দায়িত্ব হবে বিক্রির সাথে সাথেই অ্যাওয়ার করা যে এই ডিভাইসটা এইভাবে ব্যবহার করতে হবে এবং এটা এইভাবে ঝুঁকিপূর্ণ। মিডিয়া কোম্পানিগুলোকে যদি মোবাইল কোম্পানিগুলো হেল্প করে এবং তাদের ইথিক্সটা যদি সে মানে, একদিকে বিজনেস ইথিক্স অন্যদিকে ইঞ্জিনিয়ারিং ইথিক্স, তাহলে কিন্তু মানুষের জীবনহানি হবে না রাস্তাঘাটে।
চিকিৎসকরা বলছেন, দিনে 8 ঘন্টা করে উচ্চ শব্দে কানে হেডফোন দিয়ে গান শুনলে অল্প দিনে বধির হওয়ার সম্ভাবনা রয়েছে। এয়ার ডিভাইস ইউজ করে আমরা ধরেন 90 ডেসিবেলে খুব হাই ভলিউমে গান শুনেই যাচ্ছি প্রতিদিন, তাহলে আমাদের কানে কিন্তু প্রথম যেটা হবে সেটা হচ্ছে টেম্পোরারি থ্রেশহোল্ড শিফট, মানে হচ্ছে তার প্রথমে টেম্পোরারি ভাবে কানটা নষ্ট হবে, তারপর এটা যদি কন্টিনিউয়াস সে ওই অবস্থার মধ্যেই থাকে তখন সেটা পার্মানেন্ট থ্রেশহোল্ড শিফট, মানে একেবারেই কানে বধিরতা হয়ে যাবে। শুধু পথিক বা যাত্রীদের নয়, চালকদেরও হেডফোন ব্যবহার না করার পরামর্শ বিশেষজ্ঞদের। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে খুলনা ও ফরিদপুর অঞ্চলের 11 জেলায় চলছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। পরিবহন মালিক এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা 4টি মামলা প্রত্যাহার ও একটি মামলার সুষ্ঠু বিচারের দাবিতে ভোর 6টা থেকে শুরু হয়েছে এ ধর্মঘট। ধর্মঘটের কারণে খুলনা থেকে রাজধানী ঢাকা সহ 18টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা পড়েছে বিপাকে। সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনির নিহতের ঘটনায় দায়ের করার মামলার প্রত্যাহার সহ কয়েকটি দাবিতে এই ধর্মঘট ডাকে ঐক্য পরিষদ। জানি না যে এখানে যে গাড়িতে যাওয়া যাবে কি যাবে না, এখানে আসছে শুনলাম যে গাড়ি যাবে না। বাসা থেকে তো জানি নাই যে গাড়ি বন্ধ, এখন এসে দেখি এই অবস্থা, এখন তো আবার বাসা ফিরে যেতে হবে। এরা বলতেছে পিরোজপুরে গাড়ি যাবে না, অবরোধ। গাড়িতে উঠেছে, টিকিট কাটছে, টিকিট কাটতে উঠাইয়ে বসাইয়া আবার নামাই দিছে। খুলনা শহরের সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে আছে রিপোর্টার তরিকুল ইসলাম। ধর্মঘটের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। সৌরভ, খুলনার বিভাগীয় শ্রমিক মালিক ঐক্য পরিষদ ডাকে খুলনা 10টি জেলাতে কিন্তু পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে এবং এটি ভোর 6টা থেকে শুরু হয়েছে 48 ঘন্টার যে ধর্মঘট। এই ধর্মঘটে খুলনা আসলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। এখানে শুধু যাত্রীবাহী পরিবহন না, এর পাশাপাশি ট্রাক, ট্যাংলরি এবং অন্যান্য যে যানগুলো রয়েছে দূরপাল্লার, সেগুলো সকল যানই কিন্তু বন্ধ রয়েছে। তো আমরা সকালে যে দৃশ্যটি দেখেছিলাম যে এখানে যে ধর্মঘটের আহ্বানের ফলে ঢাকামুখী যে পরিবহনগুলো, আন্তজেলা যে পরিবহনগুলো খুলনা থেকে বিভিন্ন জেলাতে ছেড়ে যায় যে পরিবহনগুলো, সবই বন্ধ রয়েছে এবং এখানে মানুষ দূর দূরান্তে যাওয়ার জন্য যারা এসেছিলেন তারা কিন্তু এখানে এসে তারা ফিরে গেছেন এবং যাত্রীদের হয়রানির যে দৃশ্য, এটা এখনো কিন্তু আমরা আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। যে দাবিগুলোর যে দুটি দাবিতে তারা আজকে শ্রমিক মালিক ঐক্য পরিষদের যে ধর্মঘট চলছে, এর মধ্যে যে 4টি মামলা প্রত্যাহার ও একটি মামলার সুষ্ঠু বিচারের দাবিতে তারা এই ধর্মঘট যে ডাক দিয়েছে, সেই ধর্মঘটে কিন্তু যে সাধারণ মানুষের যে যাতায়াত ব্যবস্থা, শুধুমাত্র ইজি বাইক এবং যে ছোট ছোট যানগুলো রয়েছে, এইগুলো দিয়েই তারা কষ্ট করে দূর দূরান্তে যাচ্ছে এবং এই সুযোগে কিন্তু যারা ছোট যান চালাচ্ছেন তারা কিন্তু অতিরিক্ত ভাড়াও আদায় করার আমরা অভিযোগ পাচ্ছি। এছাড়া যে বিষয়টি উল্লেখ করার মতো সেটি হচ্ছে যে আগে থেকে যেহেতু কোনো ঘোষণা সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি, সেহেতু এখানে অনেক পণ্য রয়েছে যে পণ্যগুলো আসলে দূর দূরান্তে যাওয়ার জন্য খাদ্য পণ্য রয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ পণ্য রয়েছে যেগুলো ট্রাকে যাতায়াত করে এবং যে তেলবাহী ট্যাংলরি যে রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, জ্বালানি তেলের যে ট্যাংলরি। এবং এখানে আমরা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, শ্রমিকরা যেটি বলছেন যে তাদের যে দাবি রয়েছে, দুটো দাবি, এই দাবিগুলো মূলত তারই প্রতিবাদে এবং তারা এটি কিন্তু অব্যাহত রাখবে এবং তারা সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে এটি এই 48 ঘন্টার ধর্মঘট তারা পালন করবে। তো এই ছিল আমার কাছে সৌরভ খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ধর্মঘটের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধর্মঘটের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে রিপোর্টার তরিকুল ইসলাম। সময় সংবাদে আরো থাকছে, এবারের বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি গবেষকদের, দুর্নীতি রোধে ই মার্কেট গড়ে তোলার পরামর্শ। বান্দরবানের নাইক্ষংছড়িতে বৌদ্ধ মন্দির মং সুং উং নামে এক ভিক্ষুকে হত্যার ঘটনায় 2 রোহিঙ্গা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে হত্যার ঘটনায় গতকাল সন্ধ্যায় নিহতের ছেলে বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার রাতে চাকপাড়া বৌদ্ধবিহারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বিহারের পাশে একটি মেডিটেশন কেন্দ্রে বসে ধ্যান করছিলেন প্রধান ভিক্ষু মং সুং উং। দুর্বৃত্তরা তাকে অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। এরপর গতকাল সকালে জনাচাক নামে এক ভিক্ষু খাবার দিতে গিয়ে তার মৃতদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডে ঘটিয়েছে সে ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। কারো সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতা ছিল না বলে জানিয়েছে স্বজনরা। গাজীপুরের সুকুন্দিরবাগে পরিত্যক্ত গর্তে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় জয়দেবপুর থানায় মামলা করেছে নিহত রোমানুল রহমানের বাবা। গতকাল মামলায় পরপরই স্কুল ভবনের মালিককে আটক করে পুলিশ। গতকাল সকালে হায়দ্রাবাদ আইডিয়াল স্কুল প্রাঙ্গণে গভীর নলকূপের জন্য খননকৃত পরিত্যক্ত একটি গর্তে পড়ে যায় রোমানুল ও সানি নামে দুই শিশু। এতে মৃত্যু হয় রোমানুল রহমান নামে 6 বছরের শিশুর। এছাড়া জীবিত উদ্ধার অপর শিশু সানিকে টঙ্গী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। সাভারের হেমায়েতপুরে 3 কিশোরের মৃত্যুর ঘটনায় এখনো সঠিক কারণ জানা যায়নি। একটি ডেইরি ফার্মের কক্ষ থেকে গতকাল সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনরা জানায়, শুক্রবার রাত 11টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমোতে যায় জীবন, নাসির ও তাদের মামাতো ভাই শাহাদাত। গতকাল সকালে ঘুম থেকে উঠতে দেরি হয় তাদের ডাকতে যান জীবন ও নাসিরের মা নাসরিন আক্তার। ঘরের মধ্যে তাদের 3 জনকেই অসচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে সেখান থেকে তাদের মৃত উদ্ধার করেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। টাকা দেন মুরগি খাবো, তাই আর আব্বু আবার কইছে ঠিক আছে দোকান থেকে নিয়ে আসো। 3 ভাই যা দোকান থেকে নিয়ে আসছে, আইয়া সবাই 27টা জন খাইছে, সবাই গান টান শুনে সবাই ঘুমাই গেছে। ওইটা টাকাটাই করে তাও হনে না, কেমনে মারা গেল কেউ বলতে পারতেছে না। ওদের যে বাসা যে বাসা থাকে এবার পুরো সিসি ক্যামেরা আয়ত্তে। প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে, খাদ্যে বিষক্রিয়া বা অন্য কোনো কারণে তাদের মৃত্যু হতে পারে। যেহেতু স্পেসিফিক্যালি আমরা মৃত্যুর কারণ নির্ণয় করতে পারছি না উইদাউট ময়নাতদন্ত রিপোর্ট, সে কারণে ময়নাতদন্ত রিপোর্ট এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। সাভারের হেমায়েতপুরে 3 কিশোর মৃত্যুর ঘটনা রহস্যজনক বলে মন্তব্য করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডক্টর সোহেল মাহমুদ। গতকাল রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে বলেও জানান তিনি। বৈদ্যুতিক যে শর্ট সার্কিট ছিল, এটা আমাদের মধ্যে ওই কোশ্চেনটা আমাদের মধ্যে ছিল। আমি সিনপ টাইমে এসে দেখলাম যে এখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার মতো আসলে কোনো অবস্থান আমরা এখনো পাইনি। জিনিসটা এখনো আরো বেশি আমি রহস্য ঘনীভূত হয়ে গেল আর কি আমার মধ্যে। আমি দেখি আরো একটু পর্যালোচনা করে আমরা ব্লাড রেখেছি, তারপর পাশাপাশি আমরা ভিসেরা রাখছি, এগুলি আমরা কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য পাঠাইছি। নির্বাচিত সরকার উৎখাতে এবার ইহুদি গোয়েন্দা সংস্থার সঙ্গে ষড়যন্ত্র করছে বিএনপি। এই অভিযোগ করেছে আওয়ামী লীগ নেতারা। গতকাল এক অনুষ্ঠানে এই অভিযোগ করে এদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। 17ই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে যৌথ সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ। অনুষ্ঠানে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। মোসাদের মতো ইহুদি গোয়েন্দা সংস্থার সঙ্গে আতাত করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপি। বাংলাদেশের জনগণ যখন তাদেরকে প্রত্যাখ্যান করেছে, বিদেশিদের সাথে আতাত করে, মোসাদের মতো ইহুদি গোয়েন্দা সংস্থার সাথে আতাত করে আজকে ক্ষমতায় আসার পায়তারা করছে। আন্তর্জাতিক বিশ্বের সাথে বাংলাদেশের মানুষকে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র বানানোর যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আপনাদের অত্যন্ত প্রহরীর মতো সজাগ থাকতে হবে। বিক্ষোভ কর্মসূচির নামে আবারও যদি সন্ত্রাস হয়, আবারও যদি নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করেন, অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রতিহত করবে। ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। তো সেই জায়গায় আপনার দলের শীর্ষ পর্যায়ের নেতা কি কারণে তার সঙ্গে একাধিকবার বৈঠক করলেন? বাংলাদেশের মানুষ জানে যে আপনারা আবার গভীর ষড়যন্ত্রে হয়েছেন। আপনারা গুপ্ত হত্যা চালিয়ে, আপনারা ধ্বংসাত্মক চালিয়ে জনটি শেখ হাসিনা সরকার উৎখাত করতে না পেরে এখন আপনারা লিপ্ত হয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সহ পশ্চিমা অন্যান্য গোয়েন্দা সংস্থা দিয়ে আপনারা সরকারের বিরুদ্ধে অশুভ তৎপরতায় লিপ্ত হয়েছেন। এই ইহুদিদের সাথে গোয়েন্দা সংস্থার সাথে হাত মিলিয়ে শেখ হাসিনাকে উৎখাত করবে এবং রাষ্ট্রীয় ক্ষমতা আনবে, আর ইহুদিরা ইসরায়েল বাংলাদেশ স্বীকৃতি দেবে। এই হল তাদের ষড়যন্ত্র। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শেখ হাসিনা সহ একটা কর্মী বেঁচে থাকতে ইহুদিরা বাংলাদেশের মাটিতে কোনোদিন সুযোগ পাবে না। বিএনপি রাষ্ট্রের বিরুদ্ধে নয়, ন্যায় নীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, এ ধরনের কৌশল বা ষড়যন্ত্র দোষের কিছু নয়, বরং এটা গণতন্ত্রেরই অংশ। গতকাল দুপুরে নয়াপল্টনে ভাসানী ভবনে ঢাকা মহানগর বিএনপির যৌথ সভায় তিনি এই মন্তব্য করেন। সত্য, ধর্ম, ন্যায়, এই তিনটা প্রতিষ্ঠিত করতে যে কোনো ধরনের গোপন হোক, প্রকাশ্য হোক, সেটা ষড়যন্ত্র বলেন আর কৌশল বলেন, সেটা কিন্তু গণতন্ত্রের অংশ, সেটা কিন্তু ধর্মের অংশ। আমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করি না। বিচার বিভাগ ও সংসদের মুখোমুখি অবস্থানের কারণে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আজকে যে অবস্থা আপনারা নিয়ে গেছেন দেশকে, গণতন্ত্রের লেশ মাত্র কোথাও নেই। আপনারা সম্পূর্ণভাবে একদলীয় শাসন ব্যবস্থা ভিন্ন আঙ্গিকে চাপিয়ে দিয়েছেন জনগণের উপরে, এবং সেটা আপনারা গোটা দেশে এরকম একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজকে বিচার বিভাগ এবং পার্লামেন্টের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছে, সংকট সৃষ্টি হয়েছে, তাতে সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় জড়িতদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সুধী সমাবেশে এই হত্যাকাণ্ডে নিন্দা জানান মন্ত্রী ও শিক্ষকরা। সমাবেশ থেকে সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। সাইবুর রহমান রকির রিপোর্ট, ক্যামেরা ছিলেন আব্দুস সালাম। অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে শনিবার সকালে শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে শোক মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে, তদন্তে পরিধানযোগ্য উন্নতি হয়েছে, আমরা একেবারে কাছাকাছি চলে আসছি। আমরা খুব শীঘ্রই এই হত্যাকারীদের আমরা আপনাদের সম্মুখে হাজির করব এবং বিচারের জন্য তাদের বিচারের দরগোড়ায় আমরা পৌঁছিয়ে দেব। 3 সপ্তাহ পার হয়ে গেলেও হত্যাকারীরা শনাক্ত না হয় ক্ষোভ জানান অধ্যাপক রেজাউল করিমের মেয়ে। পরিকল্পনাকারী থেকে শুরু করে যারা এক্সিকিউট করেছে প্ল্যানটা, প্রত্যেকের একই রকম শাস্তি হওয়া উচিত, যেন সেটা প্রকৃত অর্থে দৃষ্টান্ত হয়ে থাকে। সমাবেশে শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। আমরা সমগ্র শিক্ষা পরিবার যে আমরা মর্মাহত, আমরা দুঃখিত, কিন্তু আমরা ক্ষুব্ধ, আমরা বিচার চাই, আমরা অপরাধীর শাস্তি চাই। এদিকে সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পারিবারিক কলহের জেরেই বান্দরবানে ভিক্ষু হত্যাকাণ্ড হয়েছে। এটা বিচ্ছিন্ন ঘটনা। তাদের সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেশের অর্থনীতিতে কৃষি খাতের অবদান 20.83%, আর মোট কর্মসংস্থানের প্রায় 48%ই এ খাত থেকে নিয়োজিত। তবে আগামীতে নিরাপদ খাদ্য উৎপাদন ও জলবায়ু পরিবর্তন সহনীয়
নতুন বীজ উদ্ভাবনে গবেষণা বাড়ানোর জন্য 2016-17 অর্থবছরে বাজেটে কৃষি খাতের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে গবেষকরা। দেশের চাহিদা পূরণে উল্লেখযোগ্যভাবে অবদান রাখছে কৃষি খাত। এ খাতে সমৃদ্ধ উন্নয়ন ধরে রাখতে হলে পরিবর্তনশীল আবহাওয়া সহনীয় নতুন নতুন বীজ উদ্ভাবন সহ এক্ষেত্রে প্রয়োজন দক্ষ জনবল। কিন্তু এ খাতের বরাদ্দ বাড়ানোর পরিবর্তে আগামী বাজেটে কৃষি খাতে তুলনামূলক বরাদ্দ কমছে। এই যখন গত 5 বছরের চিত্র, তখন আসন্ন বাজেটে প্রাথমিক পর্যায়ে কৃষি খাতে 14,400 কোটি টাকা বরাদ্দের প্রস্তাবনা দেওয়া হলেও আপাতত ধরা হয়েছে 12,903 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, বাজার ব্যবস্থাপনার আধুনিকায়নে বরাদ্দ বাড়ানোর উপর জোর দিতে হবে। বাজার ব্যবস্থাটাকে ঠিক করে মধ্যস্বত্বভোগী দূর করে মার্কেটিং ইন্ট্রোডিউস করে সমবায়, ভোক্তা সমবায়, কৃষক সমবায় মধ্যে যোগাযোগ স্থাপন করে এই জায়গাটায় আমরা একটা কৃষকের অনেকখানি উপকার করতে পারি। কৃষির উন্নয়নে দক্ষ জনবল যেমন দরকার, তেমনি উত্তরাঞ্চলের খরা ও দক্ষিণাঞ্চলের লবণাক্ততা কমিয়ে এনে অঞ্চলভেদে ফসল ফলানোর পরিকল্পনা নেওয়ার পরামর্শ গবেষকদের। আমাদের এগ্রিকালচার ডাটাগুলো কিন্তু কনফিউজড। আমরা কখনো বলি যে আমরা সেলফ সাফিসিয়েন্ট, আবার অন্যদিকে আমরা খাদ্য আমদানি করতেছি। এদিকে বরাদ্দ কমে আসলেও চলতি অর্থ বছরের তুলনায় 2,000 কোটি টাকা ভর্তুকি বাড়ানো হচ্ছে আসন্ন বাজেটে। তবে এই অর্থ সঠিকভাবে বন্টনের পরামর্শ সংশ্লিষ্টদের। কোথায় কোথায় ভর্তুকি কি পরিমাণে যাচ্ছে পুরোটা তালিকা সামনে না দেখলে পরে জাস্টিস হচ্ছে কি হচ্ছে না এটা আপনি নির্ধারণ করতে পারবেন না। ভর্তুকির চেয়েও এখন গুরুত্বপূর্ণ হলো টেকনোলজি। যদি আমরা উন্নত টেকনোলজি আবিষ্কার করতে না পারি তাহলে একর প্রতি ফলন বাড়াতে পারবো না। সুতরাং ক্রমহ্রাসমান জমির চ্যালেঞ্জ নিয়ে খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করতে হবে। কৃষিতে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল সহ বিশ্বের উন্নত দেশগুলোর মতো কৃষককে উৎপাদনে আগ্রহী করা এবং ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে বরাদ্দ এবং ভর্তুকি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নতুন আইনে 15% ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে আগামী 25শে মে রাজধানী সহ দোকানপাট 1 ঘন্টা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা দক্ষিণ ব্যবসায়ী ফোরাম সংবাদ সম্মেলন করে 25শে মে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়। মূসক আইনে নিবন্ধন গ্রহণ করে বার্ষিক ভিত্তিতে প্যাকেজ ভ্যাট পরিশোধের বিধান করার দাবি জানান ব্যবসায়ীরা। 15% কর আরোপের কারণে পণ্যের দাম বাড়লে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এই আইন বাস্তবায়ন হলে 4% ভ্যাট নিচ্ছে, সেখানে চলে যাবে সরাসরি 15% এবং গ্যাসের বিলও 15% চলে যাবে 5% থেকে। সুতরাং আমাদের আর কোনো জায়গা থাকবে না। আগামী 25 তারিখ সারা ঢাকা শহরের দোকানপাট যার যার অবস্থানে বন্ধ রেখে আমরা 1 ঘন্টা কর্ম বন্ধ রেখে রাস্তায় মানববন্ধন করব। সময় সংবাদে আরো থাকছে, নিউ ইয়র্কে বর্ণবিদ্বেষী অপরাধ প্রবণতা কমে আসার দাবি পুলিশের। প্রবাসী বাঙালি কমিউনিটির যে কোনো সমস্যার সমাধানে পাশে থাকার অঙ্গীকার। কক্সবাজারের ইয়াবা সম্রাট ভুট্টো বাহিনীর হামলায় 5 সাংবাদিক আহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। সাংবাদিকদের উপর ইয়াবা সম্রাট ভুট্টো তার সহযোগীদের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। মানববন্ধন থেকে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। ব্যুরো রিপোর্টার এবং জেলা প্রতিনিধিদের তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টেকনাফে সাংবাদিকদের ওপর ইয়াবা ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে রংপুরে শনিবার বেলা 12টার দিকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে বক্তারা 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে একই দাবিতে বিকেলে ফেনী প্রেস ক্লাবের উদ্যোগে শহরের ট্যাঙ্ক রোড, শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এ সময় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। খুলনায় দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা। এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত বলে মন্তব্য করেন তারা। যখনই তারা বস্তুনিষ্ঠ ও যথাযথভাবে সংবাদ পরিবেশন করতে যায় তখন তারা হামলার শিকার হয়। এদিকে দুপুরে সিলেট প্রেস ক্লাবে মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় বক্তারা টেকনাফে হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি সকল সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান। গণমাধ্যমের উপরে এই ধরনের
শনিবার সকাল 11টার দিকে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন জেলার কর্মরত সাংবাদিকরা। অবিলম্বে হামলাকারীদের বিচার করা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। আজকে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সারা বাংলাদেশের সাংবাদিকরা নিরাপত্তাহীন। 12 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও মানুষ এই পর্যন্ত পক্ষে কোনো হত্যা প্রচেষ্টাকারী গ্রেপ্তারের খবর দেখতে পায় নাই। ময়মনসিংহেও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। সাংবাদিক বন্ধুদের যারা আহত করেছে, নির্যাতন করেছে, তাদের শাস্তি, গ্রেপ্তার আমরা চাই। আমরা অপেক্ষা করছি, নিশ্চয়ই সরকার এই ব্যাপারে ত্বরিত একটি পদক্ষেপ নেবে। এছাড়া গাইবান্ধা, যশোর, কুমিল্লা ও মাদারীপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে জেলার কর্মরত গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রাম অঞ্চলে পর্যাপ্ত পুলিশ ফোর্স না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় সৃষ্টি হয়েছে। 178টি ইউনিয়নের 1300 কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অন্তত 12,000 ফোর্স, কিন্তু রয়েছে 9,000। এ অবস্থায় পুলিশ সদর দপ্তরে বাড়তি ফোর্স চেয়ে চিঠি দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। অনেকটা উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে চলছে ইউনিয়ন পরিষদের ধাপে ধাপে নির্বাচনী প্রক্রিয়া। নির্বাচনের দফা যত শেষের দিকে যাচ্ছে, প্রার্থী কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা যেন ততই বাড়ছে, পরে বাড়ছে প্রাণহানির সংখ্যা। এই অবস্থায় আগামী 28 মে অনুষ্ঠিত হবে পঞ্চম দফার নির্বাচন। এ পর্যায়ে বৃহত্তর চট্টগ্রামের 8টি জেলার 20টি উপজেলার 178টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোবাইল ফোর্স, ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব এগুলো ইলেকশন কমিশনের নির্দেশনা যার যার অবস্থান তারা দায়িত্ব পালন করবে। আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে এবং ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে যাতে ভোট দিতে পারে সেই বিষয়ে আমাদের আন্তরিকতা রয়েছে। এই ব্যাপারে আমাদের কোনো ঘাটতি নেই। এবারের নির্বাচনে 1653টি কেন্দ্রের মধ্যে 1303টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। এসব কেন্দ্রে নিরাপত্তার জন্য প্রয়োজন 2131 জন অফিসার এবং 9286 জন সাধারণ পুলিশ সদস্য, কিন্তু চট্টগ্রাম বিভাগে প্রয়োজনীয় অফিসার এবং ফোর্স পাওয়া যাচ্ছে না। গত নির্বাচনগুলোতে আমরা হয়তো একটা থানাতে একজন অ্যাডিশনাল এসপিকে দায়িত্ব দিয়েছি, কিন্তু এখন হয়তো দেখা যাবে যে একজন অ্যাডিশনাল এসপিকে 2-3টা থানার দায়িত্ব একসাথে দেওয়া হবে। এই জন্য তার পক্ষে হয়তো এই 3টা থানা একসাথে কভার করাটা একটু সমস্যা হবে। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি। আর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা না গেলে প্রাণহানির সংখ্যা আর বাড়তে পারে বলে শঙ্কা এই নির্বাচন বিশ্লেষকের। আইন শৃঙ্খলা কমিশনের গ্রিপে রাখতে হলে যেই ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডেপ্লয় করা প্রয়োজন, সেই পরিমাণ বাহিনী কিন্তু চট্টগ্রামে নেই। এই নির্বাচনের মধ্যে অনেকগুলি খুব ভালনারেবল এলাকা আছে, যে এলাকা সংঘাতপূর্ণ। এক্ষেত্রে আমার মনে হচ্ছে সংঘাত নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশন শেষ পর্যায়ে এসে আবারও ব্যর্থতার প্রমাণ দেবে। ইউপি নির্বাচনে মূলত কেন্দ্রভিত্তিক 2 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে কেন্দ্রের ভেতরে 12 থেকে 15 জন পুলিশ এবং আনসার দায়িত্ব পালন করছে, আর কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসাবে মোতায়েন থাকছে বিজিবি এবং র্যাব সদস্যরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শাস্ত্রীয় সঙ্গীতের রূপকার সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত অঙ্গনটি পুড়িয়ে ফেলার 4 মাস পেরিয়ে গেলেও এখনো কোনো ধরনের সহায়তা পায়নি প্রতিষ্ঠানটি। এতে সঙ্গীতের নানা উপকরণের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। এ অবস্থায় সরকারি সহযোগিতা চেয়েছে সংস্কৃতি কর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য এবং জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ধ্বংসযজ্ঞের 4 মাস পেরিয়ে গেলেও এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ব্রাহ্মণবাড়িয়ায় উপমহাদেশের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ নামাঙ্কিত সঙ্গীতাঙ্গন। এক মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনাকে কেন্দ্র করে গত 12 জানুয়ারি শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে তাণ্ডব চালায় শিক্ষার্থীরা। নারকীয় এ তাণ্ডবলীলা থেকে রক্ষা পায়নি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন। আগুনে পুড়িয়ে দেওয়া হয় তবলা, সেতার, ঢোল, হারমোনিয়াম, আসবাবপত্র এবং সঙ্গীতের নানা দুর্লভ নিদর্শন। এ ধ্বংসযজ্ঞের পর প্রতিষ্ঠানটিতে নিয়মিত ক্লাস শুরু হলেও সঙ্গীতের নানা উপকরণের অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। আমাদের একটা কার্যক্রমটা আগে এত যে ভালো ছিল, ভালো করে চলতেছিল, কিন্তু এখন আর সেভাবে চলতেছে না। আগে যেরকম ভালো ছিল, ভালোভাবে ক্লাস হতো, এইভাবে এখন আর ভালোভাবে ক্লাস হয় না। আমরা প্রাথমিকভাবে ধার দেনা করি আমরা চলতেছি। আমাদের দাবি আছে আমাদের পুনরায় আমাদের যেই সিস্টেম আছে আর আগের সিস্টেম যাতে করিয়া দেয় সংস্কৃতি মন্ত্রণালয়। এ অবস্থায় ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় আসবাবপত্র ও সঙ্গীতের নানা উপকরণ সংযোজনের দাবি জানিয়েছেন সংস্কৃতি কর্মীরা। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ প্রকল্প গ্রহণ করে এই প্রতিষ্ঠানটিকে আবার পূর্বের জায়গায় ফিরে নিয়ে যাবে। সংস্কৃতি বান্ধব সরকারের প্রধানমন্ত্রী জননেতা
না, তার কাছে আমরা আকুল আবেদন জানাই এটি যেন পুরনো কলেবরে ফিরে যায়, সেভাবে তিনি যেন ন্যায়ানুগ দৃষ্টিকার্য এবং তার সহানুভূতির দৃষ্টি প্রসারিত করেন। অবশ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা চিঠি চেয়েছি, হয়তো মন্ত্রণালয় থেকে চিঠি পেলে একটা এস্টিমেট হবে। এস্টিমেট হলে সরকার কিন্তু এখানে খুবই আন্তরিক আছেন, এখানে সে এস্টিমেট করার পরে যে অর্থায়নটা লাগে সরকার সেটা করে দিবে। আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে উচ্চাঙ্গ সঙ্গীত, লোকসঙ্গীত, নৃত্যকলা ও যন্ত্রসঙ্গীত সহ 5টি বিভাগে মোট 3 শতাধিক শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বরিশালে মানসম্পন্ন কলেজের তীব্র সংকট, তাই ভালো ফল করেও প্রত্যাশিত কলেজে ভর্তি হওয়া নিয়ে চিন্তিত শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে এসএসসিতে ভর্তির কোনো সমস্যা হবে না বলে জানালেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান। আরো জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। বরিশাল নগরীতে কলেজের সংখ্যা 20টি, কিন্তু প্রতি বছর মাত্র 3টি কলেজে ভর্তি হবার জন্য আপ্রাণ চেষ্টা করে ভালো রেজাল্ট করা শিক্ষার্থীরা। ওই 3টি কলেজে মোট আসন 2850টি, কিন্তু জিপিএ 5 এবং জিপিএ 4 থেকে 5 অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা 7000-এর বেশি। এই অবস্থায় একটি ভালো কলেজে ভর্তি হওয়া নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকেরা। পরীক্ষার সময় তো টেনশন ছিলই, কিন্তু এখন নতুন এক টেনশন, সেটা হলো কলেজে ভর্তি হওয়ার জন্য। কারণ সবাই জানে বরিশালে মানসম্পন্ন কলেজের সংখ্যা খুবই নগণ্য। আমার রেজাল্ট আশানুরূপ, কিন্তু আমি কি আশানুরূপ কলেজে ভর্তি হতে পারবো কিনা? আমার মেয়ে এসএসসিতে জিপিএ 5 পেয়েছে, আমি চাই এসএসসিতেও জিপিএ 5 পাক। এই শিক্ষাবিদের মতে শিক্ষার্থীরা ভালো ফলাফল করলেই শিক্ষা প্রতিষ্ঠানের মান বাড়ে। তরুণ শিক্ষার্থীদের প্রতি আমার উপদেশ, তারা কাছাকাছি কলেজগুলোতে ভর্তি হয়ে নিজেদের পড়ার মানের মধ্য দিয়ে ওই কলেজকে মানসম্পন্ন করে তুলবে, তাহলেই আমাদের দেশের শিক্ষার যেমন গুণগত বিকাশ ঘটবে, তেমনি ছাত্রছাত্রীরাও মানসম্পন্ন স্কুল কলেজ পেয়ে যাবে। অবশ্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দাবি, ভর্তি নিয়ে বরিশালে কোনো রকম সংকট হবে না। যে পরিমাণ আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার দ্বিগুণ পরিমাণ আসন আমাদের রয়েছে। 20 বছর পরে আমরা বরিশালের ঐতিহ্যবাহী সরকারি বিএম কলেজে এবছর উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান শাখা আমরা অনুমোদন দিয়েছি এবং সেখানে আমরা 300 শিক্ষার্থী ভর্তি করব। ফলে ভর্তি নিয়ে আশা করি কোনো ধরনের সংকট কিংবা সমস্যা তৈরি হবে না। বরিশাল বোর্ডে এবার পাশ করেছে প্রায় 65,000 শিক্ষার্থী, আর বোর্ডের 340টি কলেজে আসন সংখ্যা 1,40,810। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। উপকূলীয় জেলা বরগুনায় কমছে সূর্যমুখী ফুলের আবাদ। গত বছরের তুলনায় এবছর প্রায় 100 হেক্টরের কম জমিতে আবাদ হয়েছে সূর্যমুখীর। কৃষকরা বলছেন ফলন ভালো হলেও সূর্যমুখীর বীচি থেকে তেল উৎপাদন এবং শোধন কষ্টসাধ্য হওয়ায় আবাদ কমিয়েছে তারা। এসএম শিফাতের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। গত বছর বরগুনার কৃষি জমিগুলোতে একরের পর একর সূর্যমুখীর ক্ষেত দেখা গেলেও এবছর চিত্রটা কিছুটা ভিন্ন। কৃষকরা খণ্ড খণ্ড জমিতে চাষ করছেন সূর্যমুখীর, অনেকেই ফেলে রেখেছেন জমি অথবা চাষ করছেন ডালের। তাদের অভিযোগ, সূর্যমুখীর ফলন অন্য ফসলের তুলনায় ভালো হলেও এর বীচি থেকে উৎপাদিত তেল শোধনাগার না থাকায় তেল সংশোধন করা যাচ্ছে না। তাই এবছর পরিবারের যতটুকু তেল দরকার সে অনুযায়ী চাষ করেছেন কৃষকরা। এবছর তো কম করছি, কারণ হলে মেশিনটাই ভাঙানো যায় না। যেটা হয় সেইটা মনে করেন আমাদের খাবারই হয়, কিন্তু বেচার মতন কোনো রাস্তা নেই এখানে, এটা সীমিত লাভ। জেলা কৃষি বিভাগের কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ে সমস্যার বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। এখন তৈল শোধনের ব্যাপারে আমাদের যে ডিপার্টমেন্ট আছে এখানে কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেই। আমরা এটা মন্ত্রণালয়েও বলেছি যে এই তৈল শোধনের ব্যবস্থা নেওয়ার জন্য এখনো কিন্তু বাংলাদেশে মানে একটা মাত্র রিফাইনারি কোথায় যেন হয়েছে, সেটাও পরীক্ষামূলক পর্যায়ে। এটা ভবিষ্যতে হয়তো যদি এর উৎপাদন বাড়ে তা সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে বলে আমি আশা করি। গত বছর বরগুনা জেলায় 1,500 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করেছেন কৃষকরা, আর এবছর 1400 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। দেশের বাইরের খবর, নিউ ইয়র্কের বর্ণবিদ্বেষী অপরাধ প্রবণতা কমে এসেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। আর এক্ষেত্রে প্রবাসী বাঙালি কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার করেছে নিউ ইয়র্ক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার নিউ ইয়র্কের কুইন্সের অ্যাস্টোরিয়ার ক্লাব সনমে সংযোগ কর্মসূচির এক মতবিনিময় সভা হয়। এতে নিউ ইয়র্ক পুলিশের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য রাখেন।
অপরাধ মোকাবেলায় একত্রে কাজ করতে পুলিশের সঙ্গে কমিউনিটির যোগাযোগ প্রয়োজন। নিউ ইয়র্ক পুলিশ বিভাগে পর্যাপ্ত বাংলাদেশি কর্মকর্তা নেই। আরও বেশি বাংলাদেশি পুলিশ বিভাগে যোগ দিলে আমরা আপনাদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারব। বর্ণবিদ্বেষী যে কোনো হামলার বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান কর্মকর্তারা। বর্ণবিদ্বেষী হামলা দমনে আমরা প্রত্যেক কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর নিউ ইয়র্ক সিটিতে সর্বোচ্চ প্রায় 11টি হামলার ঘটনা ঘটে, কিন্তু এক বছরে সে চিত্র পাল্টে একটিতে দাঁড়িয়েছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট সুমন শাহিন, চেয়ার লেফটেন্যান্ট শামসুল আলম ও সেক্রেটারি হুমায়ুন কবির অনুষ্ঠানে বক্তব্য রাখেন। মতবিনিময় অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভারতের উত্তরপ্রদেশের একটি অফিস ভবনে অগ্নিকাণ্ডে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। শনিবার রাজধানী নয়াদিল্লির কাছে খাজিয়াবাদ শহরে এই ঘটনা ঘটে। অফিসের শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রে শর্ট সার্কিটের কারণেই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আগুন লাগার পরপরই তা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। আগুন নেভাতে গিয়ে এক দমকল কর্মী ও আটকে পড়া মানুষের ভবন থেকে বের করে আনার সময় 2 পুলিশ কর্মকর্তা আহত হন। আহত সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাশিয়ার মস্কোতে 2টি শ্রমিক গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়েছে। এছাড়াও পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন আরও অন্তত 25 জন। স্থানীয় গণমাধ্যম জানায়, শনিবার শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত খোয়ানাস্কি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জন ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে গাড়ি চাপায় প্রাণ হারায়। আঞ্চলিক দ্বন্দ্বকে কেন্দ্র করে 2 শ্রমিক গ্রুপের অন্তত 2 শতাধিক সদস্যদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত 50 শ্রমিককে গ্রেপ্তার করেছে বলে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। আইপিএল এর খবর। প্লে অফের সমীকরণে টিকে থাকার মিশনে দ্বিতীয়বারের মতো দিল্লি ডেয়ারডেভিলস এর মুখোমুখি হতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। 10 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে দিল্লির অবস্থান 3 এবং 12 ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাইয়ের আছে টেবিলের 5 নম্বরে। আজ বিশাখাপট্টমে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে 2 দলের ম্যাচ। দিল্লিতে 2 দলের প্রথম দেখায় 10 রানে জয় পেয়েছিল জহির রায়হানের ডেয়ারডেভিলস। সে ম্যাচে স্যামসং এবং ডুমিনির ব্যাটিং পারফরম্যান্স ও মিশ্রদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভর করে মুম্বাইয়ের বিপক্ষে জয় তুলে নেয় দিল্লি। গেল ম্যাচেও মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 7 উইকেটে জয় পেয়েছে ডেয়ারডেভিলস। সে ম্যাচে বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের ধারাবাহিক পারফরম্যান্স মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচেও ধরে রাখতে জয় তুলে নিতে চাইবে জহির রায়হানের দল। গেল ম্যাচে কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে হারের তিক্ততা পেয়েছে মুম্বাই। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সে ম্যাচে 7 উইকেটে হারে রোহিত শর্মার দল। তাই গেল ম্যাচের ব্যর্থতা ভুলে প্লে অফে টিকে থাকতে ম্যাচের জয় তুলে নিতে চাইবে মুম্বাই। প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে শীর্ষে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে টেবিলের 7 নম্বরের দল কিংস 11 পাঞ্জাব। মোহালিতে 2 দলের দ্বিতীয় দেখায় ম্যাচ শুরু হবে আজ বিকেল 4:30টায়। 11 ম্যাচে 7 জয়ে 14 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মুস্তাফিজের সানরাইজার্স। 2 দলের আগের দেখায় হায়দ্রাবাদ পেয়েছিল 5 উইকেটের জয়। সে ম্যাচে মুস্তাফিজ হেনরিকদের বোলিং তাণ্ডব এবং অর্নার ধাওয়ানদের ব্যাটিং দৃঢ়তায় জয় তুলে নেয় তারা। কিন্তু গেল 2 ম্যাচে সানরাইজার্সের জ্বলে উঠতে পারছে না কাটার মাস্টার মুস্তাফিজ। তাই টপ অর্ডার ব্যাটসম্যানদের পাশাপাশি বোলিংয়েও মুস্তাফিজের জ্বলে উঠতে হবে জয়ের জন্য। অন্যদিকে গেল ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে অধিনায়ক মুরালি বিজয় এবং ঋদ্ধিমান সাহার জ্বলে ওঠার দিন জয় তুলে নেয় কিংস 11 পাঞ্জাব। এছাড়া বোলিংয়ের সন্দীপ মোহিত শর্মা এবং স্টোয়েনদের বোলিং পারফরমেন্সে ম্যাচেও ধরে রাখতে জয় তুলে নিতে চাইবে প্রীতি জিন্টার পাঞ্জাব। সাঁতার প্রসঙ্গ। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান সাঁতারু খুঁজে পেতে প্রথমবারের মতো দেশব্যাপী শুরু হচ্ছে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ।
বাংলাদেশ নৌবাহিনী এবং সুইমিং ফেডারেশনের উদ্যোগে চলবে এই ট্যালেন্ট হান্ট। কদিন আগেই এসএ গেমসের সাঁতার ডিসিপ্লিনে 2টি স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন মাহফুজা আক্তার শিলা। এরপর সুইমিং কর্তাদের ধারণাও পাল্টেছে। জাতীয় আর বয়সভিত্তিক সাঁতার তো নিয়মিতই হয়, এবার আরো বড় পরিসরে তৃণমূল থেকে প্রতিভাবান সাঁতারু খুঁজে পেতে শুরু হচ্ছে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ। প্রতিভাবান সাঁতারু যারা সুযোগের অভাবে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারছে না, তাদেরকে তুলে আনাই এর প্রধান লক্ষ্য। আগামী 19 মে প্রতিযোগিতার উদ্বোধন করবেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। দেশের 64 জেলার 489টি উপজেলায় চলবে প্রাথমিক বাছাই। সারা দেশের প্রায় 25,000 সাঁতারু অংশ নেবে বলে আশা করছে আয়োজকরা। সর্বনিম্ন 11 বছর থেকে বিভিন্ন বয়সের সাঁতারুরা অংশ নিতে পারবেন। www.serasaataru.com নামে একটি ওয়েবসাইট খোলা ছাড়াও প্রতিযোগিতার জন্য কল সেন্টারও খোলা হয়েছে। 64 জেলা থেকে 3 পর্বের বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত পর্যায়ে 60 জনকে নির্বাচন করা হবে, যাদের দেওয়া হবে দীর্ঘমেয়াদে উন্নত প্রশিক্ষণ। সেরা 4 জন নারী ও 4 জন পুরুষ সবাইকে 5 লক্ষ টাকা নগদ পুরস্কার সহ মেডেল ও সার্টিফিকেট দেওয়া হবে। 3টি পর্বে সর্বমোট 65 লক্ষ টাকা পুরস্কারের ব্যবস্থা আছে এই প্রতিযোগিতায়। বাছাই পর্ব যেন একদম অ্যাকুরেটলি হয়, পারফেক্টলি হয়, সেজন্য এখানে আমরা আমাদের ফেডারেশন থেকে একটা কমিটি করা হয়েছে, কয়েকজন সদস্য তারা থাকবেন। নৌবাহিনী থেকে এখানে একজন কমান্ডার নিয়োগ করা হয়েছে, 2 জন লেফটেন্যান্ট কমান্ডার নিয়োগ করা হয়েছে, তারা এখানে থাকবেন। এবং এর সাথে আমরা একজন ভালো বিদেশি কোচ পেয়েছি, পার্ক থেকে আপনারা জানেন। 5.5 মাস ব্যাপী এই প্রতিযোগিতা চলবে 2 অক্টোবর পর্যন্ত। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর কলাবাগানে জুলহাস তনয় হত্যার ঘটনায় কুষ্টিয়া থেকে শিহাব নামে একজন গ্রেপ্তার। মোবাইল ব্যাংকিং কার্যক্রমকে ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়ছে প্রতারণার জাল, বাড়ছে গ্রাহক হয়রানি, লেনদেনে সচেতন হওয়ার পরামর্শ। চলার পথে হেডফোন ব্যবহারে বাড়ছে সড়ক দুর্ঘটনা, শারীরিক ও মানসিক বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা, নিয়ম মেনে ব্যবহারের পরামর্শ গবেষকদের। খুলনা ও ফরিদপুর অঞ্চলের 11 জেলায় সকাল থেকে চলছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। সব ধরনের যান চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি। এবং 5ম দফা নির্বাচনে চট্টগ্রাম অঞ্চলে 178টি ইউনিয়নের 1300 কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, পর্যাপ্ত পুলিশ ফোর্স না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কা। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি এবং সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 6242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইল SMS পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 6242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।